প্রিয় শিক্ষার্থীরা, আইডিয়াল টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি নাসির স্যার, আইডিয়াল শিক্ষা পরিবারের গণিত শিক্ষক। তো আমরা আজকে দেখো আইডিয়াল টিভির সৌজন্যে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 7-এর সরল সমীকরণ এই অধ্যায়টা বোঝার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা বিষয়টাকে সহজে বোঝানোর চেষ্টা করব। তো আসো আমরা পাঠে মনোযোগ দিই, পাঠে আমরা কি শিখতে পারি সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি। তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই যে দেখো সরল সমীকরণ। তো আমাদের প্রথমে সমীকরণ কি এই বিষয়টা আমরা জানব। তো আমরা দেখো এখানে লেখা আছে যে চলক, প্রক্রিয়া চিহ্ন আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো এই বিষয়টা আমরা একটু বুঝে নেই যে এই যে কথাগুলো যে আছে এগুলো আসলে কি। চলক আমরা জানি, আমরা ক্লাস 6-এ শিখে আসছি, 7-এও শিখে আসছি যে একটা বীজগণিতীয় রাশিতে অজ্ঞাত যে রাশিয়াটা থাকে, পদটা থাকে, সেখানে যখন অক্ষর প্রতীক থাকে এই অক্ষর প্রতীককে আমরা চলক হিসেবে ধরি। তো এখন প্রক্রিয়া চিহ্ন কি আমরা এটা জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা চিহ্নকে আমরা প্রক্রিয়া চিহ্ন হিসেবে জানি। আর সমান চিহ্ন তো জানি। এইগুলো মিলে একটু খেয়াল করো, যেমন আছে 2x - 2 = 6। এই যে দেখো এইখানে আমাদের চলক আছে অক্ষর প্রতীক হিসাবে, তারপরে তার সাংখ্যিক সহগ আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, তারপরে সংখ্যা প্রতীক আছে, তারপরে সমান চিহ্ন আছে। এই যে এই পুরোটা মিলে আমাদের একটা গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যকেই বলে হলো সমীকরণ। আমরা আবার একটু বুঝে নেই, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য। চলক, তারপরে প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন, এগুলো মিলে, আর তার সাথে তো আমাদের সাংখ্যিক যেগুলো সাংখ্যিক প্রতীক এগুলো তো আমরা জানি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা চিহ্ন এগুলো তো আমরা গাণিতিক চিহ্ন বা অঙ্ক হিসেবে জানি। এইগুলো মিলে আমাদের যে গাণিতিক বাক্যটা হলো এইটা হলো আমাদের সমীকরণ। তো এখন এই সমীকরণের অনেকগুলো পর্যায়ে আমরা জানব ধাপে ধাপে। তো আমরা আজকে এখানে সরল সমীকরণটা জানব। সরল সমীকরণ, তাহলে আমরা প্রথমে জানলাম সমীকরণ কি, এরপরে আমরা জানব সরল সমীকরণ। সরল সমীকরণ হলো চলকের একঘাত বিশিষ্ট। আমরা ঘাত সম্পর্কে, ঘাত শব্দটার সম্পর্কে আমরা পরিচিত, ক্লাস 6-এ শিখে আসছি যে ঘাত হলো পাওয়ার বা সূচক। যেমন 2x, এখানে চলক x, x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার 1, যেটা আমরা 1 থাকলে পাওয়ার, যদি কোনো চলকের পাওয়ার 1 থাকে সেটা লিখতে হয় না, আমরা জানি। তো এইখানে আমাদের দেখো 1 আছে। তো এই যে একঘাত, তাহলে যে সমীকরণের চলক একঘাত বিশিষ্ট হবে ওইটাকে আমরা বলবো সরল সমীকরণ। আমরা এখানে লিখেছি দেখো, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তো আমরা বুঝলাম সরল সমীকরণ কি। এরপরে আসো এই যে সমীকরণটা, এটাকে আমরা আমাদেরকে সমাধান করতে বলবে। এখন এই সরল সমীকরণের সমাধান কিভাবে করব, তো আগে আমাদের জানতে হবে আসলে সমাধান কি। তো এই সমীকরণের যে চলকটা আছে সেই চলকের মানটা নির্ণয় করাই হলো সমাধান। তার মানে এই যে এখানে অজ্ঞাত যে চলক আছে এই চলকের মানটা আমরা বের করব। তো মানটা বের করলে সেই মানটাই হবে হলো এই সমীকরণের সমাধান। তার মানে হলো এই সমীকরণের মূল নির্ণয় করার
প্রক্রিয়াকে বলে হলো সমাধান। আমি আবার বলছি, একটা সমীকরণের যে মূল বা বীজ থাকে সেটা নির্ণয় করার যে প্রক্রিয়া সেটার নামই হলো সমাধান। তাহলে আমরা এই সমীকরণের ধরো আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কি আসবে দেখো। সমীকরণ সমাধানের কিছু নিয়ম বা পদ্ধতি আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। এখন দেখো আমরা এটাকে যদি সমাধান করি, আমরা 2x x এর মান আমাদের টার্গেট, যে x এর মানটা বের করব। তাহলে x এর মান বের করতে হলে 2x থাকলো, 2 কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, এটার নাম পক্ষান্তর বিধি, এটাও আমরা সামনে জানবো। 2 কে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস আছে ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। বা এটাও কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা ক্লাস 6 এ জেনে আসছি। তো এখন দেখো 2x এখানে যোগ করলে 8 বা x থাকলো এই সাংখ্যিক সহগের সাথে চলকের সম্পর্ক গুণের। তো ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়, ভাগ করলে 2 বা x আমরা এই পাশে লিখে দিই বা x 4। তো এখানে বিষয়টা হলো এমন যে x এর যে মানটা বের হলো এই মানটাই কিন্তু সমীকরণের মূল বা বীজ। আর এটা নির্ণয় করার যে প্রক্রিয়াগুলো, যে ধাপগুলো আমরা এখানে অনুসরণ করেছি, এগুলোই হলো আমাদের সমাধানের প্রক্রিয়া। তো এখন আসো আমরা এরপরে সমীকরণের মূল সম্পর্কে কিন্তু অলরেডি আমরা জেনে ফেলেছি যে চলকের মান সমীকরণটির মূল বা চলকের মানকে সমীকরণটির মূল বা বীজ বলা হয়। তো এই বিষয়গুলো মোট এখানে কয়েকটা বিষয় আমরা জানলাম। তো এখন আমরা আরো কিছু বিষয় জানবো, যে এই সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু বিধি আছে। তো প্রথমে আমরা জানবো যে সমীকরণের পক্ষান্তর বিধি কি। পক্ষান্তর বিধি দেখো, ওই যে আমরা যে সমীকরণটা দেখাইছি দেখো, যে 2x minus 2 ধরো এখানে 4। এই যে আমরা সমীকরণের একটা পদকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাচ্ছি, এইটা এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাচ্ছি, এইটা আমাদের কিছু নিয়ম অনুসরণ করে নিতে হয়। সেটা হলো কি, যে আমরা সহজভাবে যেটা বুঝি ক্লাস 6 এ বুঝে আসছি, যে সহজ কথায় যে এই পাশের বিয়োগ ওই পাশে গেলে যোগ হয়ে যায়, এই পাশের যোগ ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়, এই পাশের গুণালা রাশি ওই পাশে গেলে গুণালা পদ ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। এইটা আমরা সহজভাবে বুঝেছি। তো এখন আমরা যদি ওইভাবে বুঝি যে এই পক্ষের একটা পদকে আমরা বাম পক্ষের পদকে ডান পক্ষে নিয়ে যাব, কেন নিয়ে যাব আর এটা নিলে কি সুবিধাটা হবে। আমাদের টার্গেট হলো চলকের মানটা, তার মানে x এর মানটা। তাহলে আমাদের যে অন্যান্য পদগুলো থাকবে এই বাম পক্ষে, সেগুলোকে আমরা চেষ্টা করব সব সময় ডান দিকে রাখার জন্য। ডান দিকে নিয়ে গেলে আমাদের চলকের মানটা বের করা সহজ হবে। তো এই পাশ থেকে একটা ঋণাত্মক সংখ্যা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। তার মানে হলো মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, সেটা প্লাস হয়ে যাবে। আবার এই পাশের প্লাসকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, সেটা মাইনাস হয়ে যায়। আবার এইভাবে করা যায়, আবার অন্যভাবেও আমরা অনেক সময় ধরো এই পাশে একটা ঋণাত্মক পদ আছে, ওই পাশে আছে ধরো 4, এরকম আছে। তো সেক্ষেত্রে সাধারণত চলকের সাথে প্লাস থাকাটাই স্বাভাবিক। ঋণাত্মক আমরা চলকটা ঋণাত্মক হয় না, এই জন্য মাইনাসটাকে উঠায় দিতে হয় বা ওই পাশে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে কি করতে পারি, মাইনাস দ্বারা গুণ করে নিতে পারি। এটাও একটা পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে এই পাশের মাইনাসটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি, অথবা x 4 ডিভাইডেড -2 এরকম করতে পারি, অথবা -1 দ্বারা গুণ করলে কি হবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এখানে 2x হবে আর এখানে -4। একটা বিষয় মনে রাখতে হবে, সমীকরণ মানে এখানে দেখো একটা সমান চিহ্ন আছে,
আর সমান চিহ্ন থাকলে এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে যতগুলো লাইন আমাদেরকে করতে হবে প্রত্যেকটা লাইন কিন্তু এরকম হতে হবে যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তো এই জন্য আমাদের সমীকরণ সমাধান করার ক্ষেত্রে সুবিধার জন্য আমরা কি করতে পারি, উভয় পক্ষে একই রকমের সংখ্যা উভয় পক্ষে যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ উভয় পক্ষে করতে পারি, এটা কিন্তু এতে সমীকরণের কোনো মানের কোনো পরিবর্তন হবে না, মানে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান থাকবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই আমি। সেটা হলো যেমন ধরো এই পাশে আছে মাইনাস ধরো 2x আর ওই পাশে আছে ধরো 4। তো এখন আমার দরকার x এর মানটা। তো x এর মানটার জন্য আমরা যদি এইটাকে 2 দিয়ে ভাগ দেই, বিষয়টা দেখো, তাহলে কিন্তু এই দুইটা থাকে না। তো দুইটা না থাকার জন্য আমাকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এখন ভাগ করার ক্ষেত্রে আমি শুধু বাম পক্ষ করব আর ডান পক্ষ করব না, এটা হবে না। এটা হলে কি হয়ে যাবে, বাম পক্ষ মান কমে যাবে, ডান পক্ষের মান যা আছে তাই থাকবে। তো এইটার জন্য আমরা কি করতে পারি, সমীকরণের উভয় পক্ষকে একই রকমের সংখ্যা দ্বারা যদি ভাগ করতে হয় ভাগ, একই রকমের সংখ্যা দ্বারা যদি গুণ করতে হয় গুণ, একই রকমের সংখ্যা দ্বারা যদি যোগ বিয়োগ করতে হয় সেটা করব। তাহলে এখানে যদি আমরা দেখো 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হয়, 4/2। তাহলে এটাকে যদি ভাগ দিই, দেখো 2 দিয়ে এটাকে ভাগ দিলে এখানে থাকে x, আর এখানে 2 দিয়ে ভাগ দিলে আমাদের থাকতেছে 2। সুতরাং আমরা কি পেয়ে গেলাম, x এর মান, চলকের মানটা আমরা পেয়ে গেলাম। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আমরা উভয় পক্ষে একই রকমের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আমাদের এটা পাবো আমরা প্রতিসাম্য বিধি, তারপরে আমাদের কতগুলো বিধি আছে। তো আমরা এখানে জানলাম পক্ষান্তর কিভাবে করতে হয়, এক পক্ষ থেকে আরেক পক্ষে কিভাবে নিতে হয়, এটা হলো আমাদের পক্ষান্তর বিধি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আচ্ছা একটু দেখো, আমরা যদি এমন করি যে ধরো এখানে আছে 3, এখানে আছে 1 + 2, এইরকম ধরো একটা যদি অবস্থা হয় যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তা আমরা উভয় পক্ষে যদি, এখানে কিন্তু দেখাচ্ছে বাম পক্ষ ডান পক্ষ সমান, তা আমরা উভয় পক্ষে যদি 2 যোগ করি, এরকম 2 যদি যোগ করি তাহলে কি হয়, এই পক্ষে 5 আসে, ওই পক্ষেও কিন্তু 5 আসে। তার মানে কি, আমি এটা কি বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে সমীকরণের উভয় পক্ষে একই রকমের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করলে দুই পক্ষ সর্বদাই কি থাকে, সমান থাকে। তাহলে আমাদের এটা থেকে আমরা একটু শিক্ষা নেই, সেটা হলো কি, যে একটা সমীকরণের সমাধান করার ক্ষেত্রে উভয় পক্ষে একই রকমের সংখ্যা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। খেয়াল রাখতে হবে একই রকমের সংখ্যা হতে হবে উভয় পক্ষে। আর যেখানে সেখানে আমার ইচ্ছা মতো আমি গুণ যোগ বিয়োগ করব এটা না, এটা হলো সমীকরণের সমাধান করার সুবিধার জন্য, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো ওকে, আমরা এখন চলে যাব এই অনুশীলনী মানে অধ্যায় 6 এর সমাধান কিভাবে করে সেখানে আমরা যাব। তো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যে প্রতিসাম্য বিধি আমরা শিখছি, পক্ষান্তর বিধি শিখছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে কোন সমীকরণ উভয় পক্ষকে সাধারণ উৎপাদক বর্জন করা, একই উৎপাদক বর্জন করা, এটাকে বলে বর্জন বিধি। যেমন এটাও আমরা একটু শিখে নেই, সেটা হলো 3x + 2 ধরো 2x + 2। তাহলে এই পক্ষে দেখো 2 আছে, এই পক্ষেও +2 আছে, এটা কিন্তু দুইটা একই রকমের সংখ্যা, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। তো আমরা এইটাকে ওই পাশে নিয়ে বিয়োগ করব, তারপরে এটা উঠাবো, এটা একভাবে করা যায়। আবার আরেকভাবে করা যায় কি, যে আমরা যদি
এই 2 কে ওই পাশে নিয়ে যায়, খেয়াল করো বিষয়টা, 2 কে ওই পাশে নিয়ে যায়, বিয়োগ করি তাহলে উঠে যায়। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো সমীকরণের উভয় পক্ষ থেকে এই প্লাস যুক্ত যে 2 আছে মানে ধনাত্মক সংখ্যা, এইটা উভয় পক্ষ থেকে উঠায় দিতে পারি, এটাকে বলে বর্জন বিধি। তাহলে আমরা কি করব, যে সমীকরণটির উভয় পক্ষ থেকে +2 বাদ দিই, এভাবেও করতে পারি বর্জন বিধি অনুযায়ী, উভয় পক্ষতে একই রকম। আবার অনেক সময় গুণের থাকে, গুণেরটাও আমরা এরকম করতে পারি, যেমন 6x = 12। তা এখন উৎপাদক এখানে এটার সাথে 3 আছে, এটার সাথেও 3 আছে, তো উভয় পক্ষের উৎপাদক 3 আছে। তাহলে এই উৎপাদকটাকে আমরা কি করতে পারি, বর্জন করতে পারি। কিভাবে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 2x = এখানে হচ্ছে 4, এরকম। তো এগুলোকে বলে হলো বর্জন বিধি। আমরা দুইটা বিধি জানলাম, একটা হলো বর্জন বিধি, বর্জন বিধির আরো কিছু আছে, আমরা এর ব্যবহার আছে, এটা আমরা জানবো। তো পক্ষান্তর বিধি জানলাম, আর হলো বর্জন বিধি জানলাম। তো আসো এবার আমরা সমীকরণের সমাধানে যাই। অনুশীলনী 6.1, 6.1 এর 1 নাম্বার। অনুশীলনী 7.1, 7.1। তো 7.1 এ আমরা দেখো 4x + 1 = 2x + 7। এইখানে আমাদের চলো x এর মানটা নির্ণয় করতে হবে, মানে সমাধান করতে হবে, মূল নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখো এটা সমাধান করার আমরা জেনেছি কয়েকটা পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। তো আমরা দেখো, যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, মানে x হলো মূল বা চলক, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা 4x কে বাম পাশে রাখলাম, আর এই 2x কে বাম পাশে নিয়ে আসলাম, কারণ x এর মান যেহেতু আমাদের টার্গেট, তাহলে 2x কে বাম পাশে নিয়ে আসলাম, এটা এখানে প্লাস ছিল, এই পাশে এসে এটা মাইনাস হয়ে গেল। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ডান পাশে দেখো 7 যে থাকলো, ওইটাকে আগে লিখে দিব আমরা, লিখে এরপরে বাম পক্ষে দেখো +1 আছে, এই 1টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, ডান পক্ষে নিলে এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এরপরে দেখো এটা থেকে যদি বিয়োগ করি 2x = এটা থেকে বিয়োগ করলে 6, বা 2x = 6, বা x = 6/2। একটু খেয়াল করো আমরা এখানে কি কি কাজ করেছি। 2x কে বাম পাশে নিয়ে আসছি, এটার সাথে মাইনাস হয়ে গেছে, এই পাশে 7 ছিল, 7 রাখছি, আর +1 কে আমরা ডান পাশে নিয়ে গেছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো 7 থেকে 1 বাদ দিলে 6, আর 4x থেকে 2x বাদ দিলে 2x। এবার দেখো আমাদের দরকার শুধু x বাম পক্ষে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের বোধহয় একটা লাইন বেশি লেখা হয়ে গেছে, আমরা এখানে চলে যাই, এই লাইনটা বাদ দিয়ে, মানে 2x = 6। এখন আমাদের দরকার হলো x এর মানটা। x এর সাথে 2 এর সম্পর্ক কি, x এর সাথে আমরা জানি 2 এর সম্পর্ক, যেহেতু x চলক আর 2 হলো সাংখ্যিক সহগ, তো সাংখ্যিক সহগ গুণ সম্পর্কে থাকে, তো গুণ থাকলে আমরা ওই পাশে নিয়ে কি করতে পারি, ভাগ দিয়ে দিতে পারি। এই যে 2 এই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলাম, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কিন্তু এখানে আছে, যে সেটা হলো আমরা দেখতেছি এইটার গুণনীয়ক হিসেবে 2 আছে, 6 কিন্তু উৎপাদক বিশ্লেষণ করলেও এখানে একটা গুণনীয়ক 2 পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা ওই যে উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাও কিন্তু এখানে হবে, যেমন 2x কে যদি 2 দ্বারা ভাগ করি, 6 কে যদি 2 দ্বারা ভাগ করি, বা এটাকে ভাগ দিলে x = এটাকে ভাগ দিলে 3, তাহলে কি দাঁড়ালো, যে x = 3।
আবার এভাবেও আমরা করতে পারি যে 2 এই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলাম, বা x = 3। সুতরাং আমরা সমাধান লিখতে পারি। সুতরাং নির্ণয় সমাধান বলতে পারি যে নির্ণয় সমাধান, বা শুধু সমাধানও লিখতে পারো, নির্ণয় সমাধান x = 3। এই হলো আমাদের সমাধান, 1 নম্বরের সমাধান। আমি বিষয়গুলোকে আবার একটু ক্লিয়ার করতেছি। সেটা হলো যে আমাদের টার্গেট হলো x এর মানটা কত, মানে x চলক, তার চলকের মান। আমরা ইতিপূর্বেই শিখে আসছি যে চলকের মান নির্ণয় করার প্রক্রিয়া কি বলে হলো সমাধান। আমাদের এটা সমাধান করার জন্য চলকের মানটা নির্ণয় করতে হবে। আর সেজন্য আমরা কি করছি, দেখো x গুলোকে বাম পক্ষে নিয়ে আসছি, আর যেটা সাংখ্যিক মান আছে সেটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমরা কয়েকটা ধাপ অনুসরণ করে আমরা x এর সমাধান, বা x এর এই যে মূল বা বীজ, এটার মান আমরা বের করে ফেলছি 3। ওকে, তাহলে এরপরে আমরা আরেকটা ভগ্নাংশের সমাধান করব। আমাদের এখানে 1 2 3 4 5 6 এগুলো একদম সোজা। আমার মনে হয় তোমরা এটা সমাধান করতে পারবা, কারণ এটা আমরা ক্লাস 6 এ কিন্তু এগুলো শিখে আসছি। তো আর তারপরেও যদি কোনো ইয়া থাকে, আমরা আরেকটা করি, 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা আমরা সমাধান করব। তো 5 নাম্বারে আছে, দেখো 17 - 2x = 2z, আর এখানে আছে 3z + 2। এইটা আমরা সমাধান করব। এই ক্ষেত্রে দেখো আমাদের বিষয়গুলো একটু খেয়াল করো, যে আমরা যদি 17 কে ওই পাশে নিয়ে যাই আর 3z কে এই পাশে নিয়ে আসি, তাহলে ঋণাত্মক মান আসে। তো আমরা ওইটা দিয়েই করতে পারি, আবার এটাকে অ্যাভয়েডও করতে পারি। কিভাবে করব সেটা দেখো। আমরা যদি এখানে রাখি -2z, 3z এই পাশে আসলে মাইনাস হয়ে যায় -3z, আর ওই পাশে আছে 2, আর 17 কে আমরা ওই পাশে নিয়ে গেলে -17। এবার দেখো একটা প্রবলেম হলো যে এটা ছোট এটা বড়। তা আমরা বীজগণিতে দেখেছি এটারও আমরা সমাধান করতে পারি। সেটা এটাও মাইনাস ঋণাত্মক, এটাও মাইনাস মানে ঋণাত্মক। তো দুইটাকে আমরা এরকম যদি ঋণাত্মক পদ পাই, তাহলে সেটা কি করতে হয়, দুইটাকে যোগ করে ঋণাত্মক চিহ্ন মানে মাইনাস চিহ্ন বসাইতে হয়। তো এই দুইটাকে যোগ করলে -5z = এখান থেকে বিয়োগ করো -15, তাহলে এখানে থাকে -15, এখানে থাকে -5z। তো উভয় পক্ষে দেখো এখন মাইনাস আছে। তো উভয় পক্ষকে আমরা যদি -1 দ্বারা গুণ করি, কারণ আমরা শিখেছি যে উভয় পক্ষকে একই রকমের সংখ্যা দ্বারা গুণ, ভাগ, যোগ, বিয়োগ করা যায়, আমরা ইতিপূর্বে শিখেছি। তো আমাদের এখানে প্রয়োজন কি, মাইনাসটা উঠায় দেওয়া। তো উঠায় দিতে হলে কি দিয়ে গুণ করতে পারি, -1 দিয়ে গুণ করতে পারি। তো -1 দিয়ে গুণ করলে আরো পদ্ধতি আছে, আরো ভাবে আমরা করতে পারি। তো এখানে আমরা আগে এটাকে উঠায় দেব। -1 দ্বারা গুণ করলে 5z = 15। এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। বা এখন দেখো আমাদের z রাখলাম, এটার সাথে গুণ, ওই পাশে গিয়ে আমরা এটাকে ভাগ দিয়ে দিলাম 5, বা z = 3। এই হলো আমাদের এটা সমাধান। আরো আরেকটা কৌশল এটারই একটা আমরা শিখে নেই, সেটা হলো যে আমরা যদি 2 কে এই পাশে নিয়ে আসি, 2 কে যদি এই পাশে নিয়ে আসি, এটা অথবা দিয়ে আমি এটা লিখে দিচ্ছি, অথবা। তো এই পাশে 17 থাকলো, আর এই পাশে 2 কে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর ওই পাশে থাকতেছে 3z, আর 2z ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস আছে প্লাস হয়ে গেল।
2z বা 15 5z। একটা বিষয় আমরা তখন বলি নাই, সেই বিষয়টা হলো কি যে পক্ষান্তর বিধিতে দেখো আমরা আরেকটা বিষয় জানবো, পক্ষান্তর বিধি জানছি, তো আমরা আরেকটা বিষয় জানবো যে সমান চিহ্নের বাম পক্ষের পুরা যতগুলো পদ থাকবে সবগুলোকে যদি ডান পক্ষে নিয়ে যাই আর ডান পক্ষের সবগুলো পদকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে আমাদের এই প্রক্রিয়ার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো এই পুরো পক্ষটাকে যদি বাম পক্ষে নিয়ে আসতাম, এই পুরো পক্ষটাকে যদি ডান পক্ষে নিয়ে যেতাম, তাহলে আমাদের কোনো প্রক্রিয়ার চিহ্নের পরিবর্তন হবে না। বাম পক্ষ পুরাটা ওই পাশে, ডান পক্ষ পুরাটা এই পাশে, মানে ডান পক্ষকে বাম পক্ষ, বাম পক্ষকে ডান পক্ষ করলে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তো এখানে আমরা সেই কাজটা করতে পারি কিরকম, যে 5z = 15 বা z = 15 / 5 বা z = 3। এইভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি। এই বিষয়টা মনে রাখতে হবে যে বাম পক্ষের যা আছে সবগুলোকে আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই আর ডান পক্ষের যা আছে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসলে তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু একটা পদকে যদি আমি বাম পক্ষে থেকে ডান পক্ষে নিয়ে আসি তাহলে কিন্তু পরিবর্তন হবে। যেমন এইটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, পরিবর্তন হয়ে গেছে। আবার 17 কে ওই পাশে নিয়ে গেছি, সাইনের পরিবর্তন হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। আমরা ধারাবাহিকভাবে এরকম আমরা শিখব বিষয়গুলো। তো আমাদের আর এটার সমাধান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান z = 3। এই হলো আমাদের সমাধান। তুমি চাইলে এই পদ্ধতিতে করতে পারো, এরপরে এখানে যাবা আর এই পদ্ধতিতেও করতে পারো, আরো পদ্ধতি আমাদের আছে। তো আমরা আইডিয়াল টিভির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই আমাদের আইডিয়াল টিভির সাথে থাকলে এই মজার মজার ক্লাসগুলো তোমরা করতে পারবা এবং তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবা। বিষয়গুলোকে যদি বোঝার চেষ্টা করো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, সেটা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে তোমরা কমেন্ট বা শেয়ার করতে পারবা। তো এই পর্যন্ত আজকের মতো রাখি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো আমাদের। আর সবাই একটু দোয়া করো যে খুব শীঘ্রই যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।